বাংলাদেশের অসংখ্য মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যার জন্য ডায়াবেটিসটা আর আসলে একটা রোগ না, এটা একটা বড়সড় বিজনেস মার্কেটে পরিণত হয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে এমন সব কথাবার্তা বলে মার্কেটিং করেন যেগুলো আসলে সায়েন্টিফিকলি অসম্ভব। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ডায়াবেটিস গবেষণা আসলে কি বলে, আর ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি। প্রথমে চলেন দেখা যাক ডায়াবেটিস আসলে কেন হয়। আমাদের শরীরটা হচ্ছে একটা বড়সড় শহরের মতো, যেখানে অনেক ধরনের কলকারখানা চলে। যেরকম মাংসপেশিগুলোকে বলতে পারেন এক একটা কারখানা, লিভার হচ্ছে কেন্দ্রীয় গুদাম, আর ব্রেইন হলো আইটি হেডকোয়ার্টার। তো এই সমস্ত স্থাপনাগুলোতে যারা প্রতিনিয়ত কাজ করছে সেগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ। এই কোষগুলোর কাজ করার জন্য আবার তাদের প্রতিনিয়ত খাবারের দরকার হয়, মানে শক্তির দরকার হয়। এই শক্তি আসে হচ্ছে গ্লুকোজ থেকে। আমাদের খাবার থেকে তৈরি হওয়া গ্লুকোজ যখন রক্তে পৌঁছায়, তখন রক্ত থেকে ট্রাকে ট্রাকে এই খাবার বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেওয়া হয়। এখানে একটা ব্যাপার হচ্ছে, রক্তে যদি এই খাবারের ট্রাকগুলোর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ট্রাফিক জ্যাম তৈরি হবে। আবার যদি কম হয়ে যায়, তখন আবার কারখানাগুলোতে খাবার পৌঁছাবে না। এই জন্য আমাদের শরীরের ভেতরে একটা সিস্টেম দেয়া আছে, যেটা আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজের পরিমাণ সেটাকে কন্ট্রোল করে। এইটাকে বলা যায় আমাদের শরীরের একটা নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থাটা কি, আমাদের প্রত্যেকটা কোষের যেখান দিয়ে গ্লুকোজ প্রবেশ করবে, মানে খাবারটা প্রবেশ করবে, সেই দরজায় তালা দেয়া থাকে। আর এই তালার চাবি থাকে হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে একটা জায়গাতে। ও হচ্ছে যখন দরকার হয় তখন বেশি করে চাবি তৈরি করে। এই চাবি গিয়ে কোষের দরজার তালা খুলে দেয়, তখন গ্লুকোজটা কোষের মধ্যে প্রবেশ করে। আমরা যখন খাবার খাই, খাবারটা ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজটা রক্তে চলে যায়। রক্ত থেকে কোষে যাবে, কোষে গিয়ে দেখবে কি, কোষের দরজায় তালা। কিন্তু যখন রক্ত এই গ্লুকোজটা নিয়ে যাচ্ছিল, তখন প্যানক্রিয়াসের সামনে দিয়ে যখন যাচ্ছে, প্যানক্রিয়াস তো বুঝে ফেলে যে রক্তের মধ্যে তো গ্লুকোজ চলে আসছে, এখন তাহলে কোষের দরজা খোলার ব্যবস্থা করতে হবে। তখন সে অনেকগুলো চাবি পাঠিয়ে দেয়। এই চাবি গিয়ে কোষের দরজা খুলে দেয়, তখন রক্ত থেকে গ্লুকোজ কোষে ঢুকে গেল। কোষে যাওয়ার পরে কোষ এটাকে ব্যবহার করে শক্তি তৈরি করে অথবা গ্লাইকোজেন করে জমিয়ে রাখে। এটা হচ্ছে আমাদের নর্মাল সিস্টেম। এখন আসেন টাইপ 1 ডায়াবেটিসে কি ঘটে। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে এই যে আমি প্যানক্রিয়াসের কথা বললাম, যে চাবি তৈরি করে, যেই চাবি গিয়ে কোষের দরজা খুলে দেয়, এই প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো আছে যারা এই চাবি তৈরি করে, এরা আসলে কার্যকর থাকে না। যার জন্য প্যানক্রিয়াস কোনো চাবি তৈরি করতে পারে না। যদি চাবি তৈরি করতে না পারে, তাহলে তো কোষের দরজা খুলবে না। তখন কি হবে, ওই যে খাবার থেকে গ্লুকোজ আসলো, সে তো আর কোষে ঢুকতে পারবে না, তাকে রক্তেই থেকে যেতে হবে। এইটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তবে টাইপ 1 ডায়াবেটিসটা সাধারণত খুব কম মানুষের হয়। নরমালি 5 থেকে 10% মানুষের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিসে কি ঘটে? এই ক্ষেত্রে আমি যে কোষের দরজার তালার কথা বললাম, এই তালাগুলোতে জং ধরে যায় বা মরিচা ধরে যায়। মানে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করছে ঠিকই, চাবি ঠিকই তৈরি করছে। এই চাবি যখন কোষের দরজায় গিয়ে তালা খোলার চেষ্টা করছে, কারণ রক্তে তো গ্লুকোজ চলে আসছে, এই গ্লুকোজ তো কোষে ঢুকাতে হবে, সে অনেক চেষ্টা করেও তালা খুলতে পারে না, বা তালা খুলতে তার অনেক কষ্ট হয়। তো এইটার মানে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন এই যে ও তালা খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না, রক্তে কিন্তু গ্লুকোজের পরিমাণ কমে নাই। তো ওইদিকে প্যানক্রিয়াস টের পায় যে কি ব্যাপার, আমি তো চাবি অনেকগুলা পাঠালাম, তবুও রক্তে গ্লুকোজের পরিমাণ কমছে না কেন, তাহলে মনে হয় আরো বেশি পরিমাণে চাবি দরকার। তখন সে তার বিটা সেলগুলোকে বলে, মানে তার যে সৈন্য সামন্ত আছে যারা এই ইনসুলিন মানে চাবি তৈরি করে, তাদেরকে বলে তোমরা আরো চাবি তৈরি করো, আরো চাবি তৈরি করো, আরো চাবি দরকার। তো তখন তারা আরো অনেক অনেক ইনসুলিন তৈরি করে। তো তখন যেটা হয়, এই সমস্যাটা সাময়িকভাবে ঠিক হয়। এই অবস্থাটা হচ্ছে প্রি ডায়াবেটিক অবস্থা। মানে এই সময়টাতে যদি গ্লুকোজ চেক করা হয় একজন মানুষের, তখন হয়তো দেখা যাবে যে তার গ্লুকোজের লেভেলে খুব একটা পরিবর্তন হয় নাই, কিন্তু দেখা যাবে তার রক্তে ইনসুলিনের পরিমাণ অনেক বেশি হয়ে আছে। এখন চিন্তা করেন, এই পরিস্থিতি যদি অনেক দিন ধরে চলতে থাকে, মানে কোষের দরজার তালায় যে জং, এই জংয়ের কারণে প্যানক্রিয়াসের অনেক বেশি পরিমাণে ইনসুলিন বানাতে হচ্ছে। এর ফলে যেটা হয়, ওই যে প্যানক্রিয়াস তার বিটা সেলের সৈন্য সামন্তকে বারবার আদেশ দিচ্ছে যে তোমরা আরো বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করো, আরো বেশি তৈরি করো। এত বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে করতে বেটা সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে পড়ে, অকেজো হয়ে পড়ে। তখন সমস্যাটা হয় দুই দিক দিয়ে। একে তো দরজায় তালায় জং ধরা,
মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, আরেকদিকে বেটা সেল বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে করতে তারা ড্যামেজ হয়ে গেছে, কোনো ইনসুলিনও তৈরি হচ্ছে না। এইটা হচ্ছে কমপ্লিট টাইপ 2 ডায়াবেটিস। এখন আপনার কি অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে কিনা সেটা কিভাবে বুঝবেন? ডায়াবেটিসের 6টা বেসিক লক্ষণ। নাম্বার 1 হলো অতিরিক্ত পরিমাণে প্রস্রাব আসা। এর কারণ হচ্ছে যখন রক্তে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, তখন কিডনি চায় রক্তটাকে ফিল্টার করে গ্লুকোজটাকে বের করে দিতে। তো ও অনেক বেশি পরিমাণে চেষ্টা করে ফিল্টার করার জন্য, যার জন্য ইউরিনের আউটপুট বেড়ে যায়। এজন্য আমাদের বারবার প্রস্রাব করতে হয়। 2 নাম্বার হচ্ছে অনেক বেশি পরিমাণে পানির তৃষ্ণা পাওয়া। এর কারণ হচ্ছে ডিরেক্টলি আপনার ওই যে প্রস্রাব বেশি হচ্ছে, প্রস্রাব বেশি হওয়ার কারণে শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে। শরীরে একটা পানি শূন্যতা তৈরি হচ্ছে। এই শূন্যতা ব্রেইন চায় না। ব্রেইন চায় পানিটা আপনি রিস্টোর করে দেন। যার জন্য আপনাকে বারবার পানির তৃষ্ণার অনুভূতি দেয়, যেন আপনি বারবার পানি পান করেন। 3 নাম্বার হচ্ছে একটু পরপর ক্ষুধা লাগা। এটার কারণ হচ্ছে এই যে আপনার রক্তে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ, যেই গ্লুকোজগুলো কোষে যাওয়ার কথা কিন্তু যেতে পারে নাই, যার জন্য কি কোষের মধ্যে গ্লুকোজের একটা ঘাটতি হয়ে আছে। যার জন্য কোষ বারবার সিগন্যাল দিচ্ছে যে খাবার কি আসে নাই, খাবার কি আসে নাই। এই সিগন্যাল যাচ্ছে হচ্ছে ব্রেইনে এবং ব্রেইন আপনাকে ক্ষুধার সিগন্যাল দিচ্ছে। 4 নাম্বার হচ্ছে অনেক ক্লান্ত অনুভব করা। এই ক্লান্ত অনুভব করার কারণ হচ্ছে এটাই যে কোষের মধ্যে গ্লুকোজ ভালোমতো যেতে পারছে না। কোষ নরমালি যেভাবে শক্তি তৈরি করতো সেভাবে শক্তি তৈরি করতে পারছে না। এইজন্য সারাক্ষণ ক্লান্ত একটা অনুভূতি আসে। নাম্বার 5 হলো চোখে ঝাপসা দেখা। এর কারণ হচ্ছে রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় তখন রক্ত একটু ঘন হয়ে যায়। এই ঘন রক্ত জায়গা জায়গা থেকে পানি টেনে নেয়ার চেষ্টা করে। তো চোখের লেন্স থেকে যখন পানি শোষণ করে নেয় তখন লেন্সের যে ফোকাস করার ক্ষমতা সেটাতে কিছুটা পরিবর্তন আসে, এই জন্য চোখে ঝাপসা দেখা যায়। 6 নাম্বার হলো কাটাছেঁড়া বা ঘা দেরিতে শুকানো। এর কারণ হচ্ছে গ্লুকোজযুক্ত রক্ত অনেক দিন ধরে যদি শরীরে থাকে তাহলে নার্ভের যে ফাংশনগুলো আছে সেগুলোতে একটা ঝামেলা হয়। মানে নার্ভগুলোর সেনসিটিভিটি কমে যায়, যার জন্য ধরেন কোথাও একটা আঘাত লাগলো বা কেটে গেল, তখন যতটা ব্যথা পাওয়ার কথা বা যতটা ব্যথার সিগন্যাল সেখান থেকে সেন্ট্রালে যাওয়ার কথা অতটা যায় না। যার জন্য ইমিউন সিস্টেমের যে এইটা রিপেয়ারিং প্রসেস, এই রিপেয়ারিং প্রসেসটা স্লো হয়ে যায়। আচ্ছা, ধরে নিলাম আপনার ডায়াবেটিস হয়নি, এই উপসর্গগুলোর কোনোটিই আপনার মধ্যে নেই। কিন্তু ভবিষ্যতে আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতখানি সেটা যদি জানা থাকে তাহলে আপনি এখনই ভালোমতো প্রস্তুতি নিতে পারবেন। তো আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতখানি সেটা কিন্তু আমরা একটা সহজ হিসাব করে বের করে ফেলতে পারি। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আসলে কি হবে সেখান থেকে আপনি হিসাব করতে পারবেন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি একজন ছেলে নাকি মেয়ে? আপনি যদি ছেলে হন আপনাকে স্কোর ধরতে হবে ১। আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্কোর ০। দ্বিতীয় প্রশ্ন, আপনার বয়স কত? আপনার বয়স যদি ৪০ বা তার থেকে কম হয় তাহলে আপনার স্কোর ০। আর যদি আপনার বয়স ৪১ থেকে ৪৯ এর মধ্যে হয় তাহলে স্কোর হবে ১। আর যদি ৫০ থেকে ৫৯ এর মধ্যে হয় তাহলে স্কোর হবে ২। আর যদি ৬০ বা তার থেকে বেশি হয় তাহলে স্কোর হবে ৩। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে আপনার বাবা-মা বা ভাই-বোনের মধ্যে কারো ডায়াবেটিস আছে কিনা? যদি থেকে থাকে তাহলে স্কোর হবে ১, আর যদি তা না থাকে তাহলে স্কোর ০। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কি কখনো হাই ব্লাড প্রেশার ছিল কিনা? যদি তা হয়ে থাকে তাহলে আপনার স্কোর এখানে ১, আর যদি না হয় তাহলে ০। ৫ নাম্বার হচ্ছে আপনি কি ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা? তার মানে হচ্ছে আপনি কি সপ্তাহে অন্তত ৩ দিন হাঁটা বা দৌড়ানো বা সাইকেল চালানো, সাঁতার কাটা এরকম কিছু করেন কিনা? যদি না করে থাকেন তাহলে আপনার স্কোর ১, আর যদি করেন তাহলে আপনার স্কোর ০। ৬ নাম্বার প্রশ্ন হলো আপনার বিএমআই কত? বিএমআই কিভাবে বের করবেন সেটা আগে বলি। আপনার ওজনটাকে কেজিতে নিবেন আর আপনার উচ্চতাকে মিটারে নিয়ে সেটাকে স্কোয়ার করবেন। তো এই যে ওজন সেটাকে মিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার বিএমআই। এখন আপনাদের মধ্যে হয়তো অনেকে থাকতে পারেন যিনি মিটারে উচ্চতা জানেন না, জানেন হচ্ছে ফুট বা ইঞ্চিতে। সাধারণত দেশে আমরা এভাবেই হিসাব করে থাকি ৫ ফুট ৪ ইঞ্চি বা ৫ ফুট ১০ ইঞ্চি। এই ক্ষেত্রে আপনি ওইটাকে মিটারে কনভার্ট করতে পারবেন কিভাবে? ফুটটাকে 0.3048 দিয়ে গুণ করবেন, যোগ ইঞ্চিটাকে 0.0258 দিয়ে গুণ করবেন। এই দুইটাকে যোগ করার পরে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার মিটারের উচ্চতা। এখান থেকে আপনি সহজেই বিএমআই বের করে ফেলতে পারবেন। এখন আপনার বিএমআই যদি হয় ২৫ এর কম, তার মানে হচ্ছে আপনি নরমাল বা কিছুটা আন্ডারওয়েট। এই ক্ষেত্রে আপনার স্কোর হবে ০। আর যদি আপনার বিএমআই ২৫ থেকে ২৯.৯ এর মধ্যে হয় তাহলে আপনি কিছুটা ওভারওয়েট এবং আপনার স্কোর হবে ১। যদি আপনার বিএমআই ৩০ থেকে ৩৯.৯ এর মধ্যে হয় তাহলে আপনি ওবিস এবং আপনার স্কোর হবে ২। আর যদি কারো ক্ষেত্রে বিএমআই ৪০ বা তার থেকে বেশি হয় আপনি এক্সট্রিমলি ওবিস এবং এই ক্ষেত্রে আপনার পয়েন্ট হবে ৩। এরপরের প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, গর্ভাবস্থায় কি কখনো আপনার ডায়াবেটিস হয়েছিল কিনা, যেটাকে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিস।
এটা যদি হয়ে থাকে তাহলে 0.1, আর যদি না হয়ে থাকে তাহলে 0.0। এখন আপনি আপনার সবগুলো স্কোরকে একসাথে যোগ করবেন। যোগ করে যেই ফলটা পাবেন সেটাই বলে দেবে যে আপনার আসলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতখানি। যদি আপনার স্কোর 0 থেকে 4 এর মধ্যে হয় তাহলে আপনার ঝুঁকি কম থেকে মাঝারি, মানে যার 0 এসেছে তার ঝুঁকি একেবারেই কম, যার 1 এসেছে তার ঝুঁকি আরেকটু বেশি, এমন করতে করতে 4 এসেছে যার, তার ঝুঁকি মাঝারি। আর যদি আপনার স্কোর 5 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আপনি ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকিতে আছেন। যার 5 তার তো উচ্চ ঝুঁকি আছে, কিন্তু উচ্চর মধ্যেও একটু কম আছে, কিন্তু যার 9 স্কোর তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি? একজন ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস মুক্ত করা সম্ভব, যেটাকে বলা হয় ডায়াবেটিস রেমিশন করা। কিন্তু ডায়াবেটিস আসলে ভালো করা কখনোই সম্ভব না, মানে ডায়াবেটিসের কোনো কিউর নেই। এর কারণ হলো, যেই মানুষটা ডায়াবেটিস মুক্ত হচ্ছেন, মানে যেটাকে আমরা বলছি ডায়াবেটিস রেমিশন করা, সেই মানুষটা যখন আবার অস্বাস্থ্যকর লাইফস্টাইলে ফেরত যাবেন তখন তার ডায়াবেটিস ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। মানে আপনার ডায়াবেটিস ভালো হবে না ঠিকই, কিন্তু আপনি অনেকটা সময় পর্যন্ত ডায়াবেটিস মুক্ত জীবন চালাতে পারবেন। এখন কেউ যদি বলে যে ভাই ডায়াবেটিস আমি ভালো করে দিতে পারবো, সেটা আসলে সঠিক বলছে না, কারণ ডায়াবেটিস ভালো করার মতো কোনো কিছু দুনিয়াতে এখনো বেরই হয় নাই। দু একটা স্টেম সেল রিসার্চ এখনো যেটা অনেক ইম্যাচিউর অবস্থায় আছে, সেখানে কয়েকটা ক্ষেত্রে ডায়াবেটিস ভালো করার প্রমাণ দেখা গেছে, তবে এই রিসার্চগুলি আরো অনেক বেশি ম্যাচিউর হতে হবে মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য। তো এখন আমরা ডায়াবেটিস মুক্ত বা রেমিশন কিভাবে করতে পারি? গবেষণায় দেখা গেছে টাইপ 2 ডায়াবেটিসের প্রধান সমস্যা হচ্ছে লিভার এবং প্যানক্রিয়াজে অতিরিক্ত চর্বি জমা। লিভার আর প্যানক্রিয়াজের এই দুই চক্র একসাথে কাজ করে ডায়াবেটিস তৈরি করে এবং একজন মানুষকে অনেক বছর পর্যন্ত ভোগায়। এটা প্রথমে শুরু হয় লিভার চক্রের মধ্যে দিয়ে। লিভারের নর্মাল কাজ হচ্ছে খাবার থেকে আসা যে গ্লুকোজ, এগুলা কোষের ব্যবহার করার পরেও যদি থেকে যায় তখন সেগুলোকে জমা করে রাখে গ্লাইকোজেন হিসেবে। কিন্তু একজন মানুষ যদি যতটুকু ক্যালোরি সে সারাদিনে ব্যয় করছে তার থেকে অনেক বেশি পরিমাণে সে খায়, তাহলে এই যে অনেকটা ক্যালোরি এইটা যাবে কোথায়? এইটা হচ্ছে ফ্যাট হয়ে লিভারে জমা হতে থাকে। তো লিভার যখন চর্বিতে ভরে যায় তখন সে ইনসুলিনের সিগন্যাল ভালোমতো শুনতে পায় না। এটাকে বলা হয় হেপাটিক ইনসুলিন রেজিস্ট্যান্স। তো তখন যেটা ঘটে, আমাদের রক্তে আসলে গ্লুকোজ দরকার কি দরকার নাই এগুলোর কোনো কিছু ও টেরই পায় না। ও কন্টিনিউয়াসলি ওর গুদামঘর থেকে গ্লুকোজ ছাড়তে থাকে। তখন আমাদের রক্তে বেশি পরিমাণে গ্লুকোজ চলে আসে। এখান থেকেই শুরু হয় প্যানক্রিয়াস চক্র। রক্তে যখন অনেকটা সময় ধরে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, এইটাকে কভার করার জন্য প্যানক্রিয়াস তার বেটা সেলগুলোকে বারবার চাপ দিতে থাকে যে তোমরা আরো ইনসুলিন তৈরি করো, আরো ইনসুলিন তৈরি করো। এগুলো করতে করতে একসময় বেটা সেলগুলোর মধ্যে চর্বি জমতে শুরু করে, যার ফলে প্যানক্রিয়াসের বেটা সেলগুলো কার্যক্ষমতা হারায় এবং ওরা ভালোমতো ইনসুলিন তৈরি করতে পারে না। এই যে ওরা ইনসুলিন ভালোমতো তৈরি করতে পারছে না, এইখান থেকে আবার লিভার চক্র শুরু হয়, কারণ যেহেতু রক্তে ইনসুলিনের পরিমাণ কমে গেছে, লিভার তখন ইনসুলিনের সিগন্যাল আরো কম পায় এবং সে তার স্বভাব অনুযায়ী বেশি পরিমাণে গ্লুকোজ ছাড়তেই থাকে। আবার এই যে ও গ্লুকোজ ছাড়ছে, এদিকে প্যানক্রিয়াস আবার আরো বেশি প্রেসার করে বেটা সেলকে। তো এই যে দুই চক্র চলতে থাকে, এই দুই চক্রের মাঝখানে পড়ে একজন মানুষের ডায়াবেটিস হয় এবং বছরের পর বছর এইটা নিয়ে সে ভুগতে থাকে। এখন এই দুই দুষ্ট চক্রকে থামানোর উপায় কি? দেখেন, শুরুটা কিন্তু হলো লিভারে চর্বি জমা থেকে, তারপরে প্যানক্রিয়াজে চর্বি জমলো এবং এই চক্র কন্টিনিউ চলতে থাকলো। তো আমরা যদি এই দুই জায়গা থেকে চর্বি সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই সাইকেলগুলো, মানে এই চক্রগুলোকে বন্ধ করা যাবে। এখন এটা আপনি কিভাবে করবেন? মানে কিভাবে আপনি নিজেই নিজেকে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্ত করতে পারবেন? এর জন্য আপনাকে কোনো ঔষধ খেতে হবে না, কোনো সাপ্লিমেন্ট খেতে হবে না এবং কোনো বিশেষ খাবারও খেতে হবে না। শুধু আপনাকে ২ টা কাজ করতে হবে। তার মধ্যে একটা হলো কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে এবং কম খেতে হবে। অনেকগুলো শক্তিশালী এবং বড় বড় গবেষণায় দেখা গেছে খাবারে ক্যালোরির পরিমাণ যদি অনেক কমিয়ে দেয়া হয় তাহলে প্যানক্রিয়াসের যে বিটা সেলগুলো আছে যারা ইনসুলিন তৈরি করে তারা আবার সক্রিয় হতে পারে। এই গবেষণাগুলোর মধ্যে সবথেকে বড় গবেষণাটার নাম হচ্ছে ডিরেক্ট ট্রায়াল। এই গবেষণার জন্য ৩০০-র বেশি পরিমাণে টাইপ 2 ডায়াবেটিস রোগীকে অন্তর্ভুক্ত করা হয় এবং এদেরকে প্রতিদিন ৮২৫ থেকে ৮৩৫ কিলো ক্যালোরি খাবার দেয়া হয়। এর বাইরে আর কোনো খাবারই তাদেরকে দেয়া হয় নাই। ১২ মাস পরে দেখা গেল ইন্টারভেনশন গ্রুপের ৪৬% রোগীর ডায়াবেটিস রেমিশন হয়ে গেছে। এই ৪৬% যারা টাইপ 2 ডায়াবেটিস রোগী ছিলেন তাদের HbA1c 6.5% এর নিচে চলে গেছে, যেটা একজন সাধারণ মানুষের থাকে।
আরেকটা গবেষণা করা হয় ১,০৬৯ জন টাইপ 2 ডায়াবেটিস রোগীদের উপর। এইখানে যেটা করা হয়, প্রথম ৫ দিন তাদেরকে ৯১৭ কিলো ক্যালোরি করে প্রতিদিন খেতে দেয়া হয়। এরপরের ১০ দিন আবার তাদেরকে বলা হয় যে আপনারা নরমাল যে সমস্ত খাবার-দাবার খেতেন সেভাবেই চলাফেরা করেন। তো এই হচ্ছে একটা সাইকেল গেল। তারপরে ওই ১০ দিন শেষ হওয়ার পরে আবার ফেরত ৫ দিন আগের মতো ৯১৭ কিলো ক্যালোরি করে খেতে দেয়া হয়। তারপর আবার ১০ দিনের জন্য তাদেরকে ছেড়ে দেয়া হয়। তো এই যে ৫ দিন ১০ দিন, ৫ দিন ১০ দিন এরকম করে ৬ টা সাইকেল পূরণ করা হয়। এই ৬ সাইকেল পরে দেখা গেল এদের মধ্যে ২০% রোগী রেমিশন হয়ে গেছে। মানে তারা ডায়াবেটিসের আগের জীবনে ফেরত চলে এসেছেন। আরেকটা গবেষণার কথা বলি, এটা একটু এক্সট্রিম ছিল। এখানে ২৪ জন ডায়াবেটিস রোগীদের নিয়ে করা হয় এই গবেষণাটা। এদেরকে প্রতিদিন মাত্র ৬০০ কিলো ক্যালোরি করে খেতে দেয়া হয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ৮ সপ্তাহের মধ্যে এদের সবার ডায়াবেটিস রিমিশন হয়ে গেছে। ক্যালোরি কম খাওয়ার আরেকটা উপায় হচ্ছে রোজা রাখা বা ফাস্টিং করা। রোজা রাখলে ইনসুলিনের সেনসিটিভিটি বাড়ে এবং বেটা সেল মানে যারা ইনসুলিন তৈরি করে তাদের উপর চাপ কমে। এই ফাস্টিং এর প্রভাব দেখার জন্য একটা কেস স্টাডি করা হয়। এইখানে যারা অনেক দিন ধরে টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন প্রায় ১০ থেকে ২৫ বছর যাবত তাদেরকে নেওয়া হয়। এখানে তাদেরকে যেটা করা হয়, প্রতি সপ্তাহে ৩ দিন করে ২৪ ঘন্টার ফাস্টিং করানো হয়। মানে একবার খাওয়ার পরে নেক্সট ২৪ ঘন্টা আর খাবে না। আজ রাতে খেলেন, আবার কাল রাতে একই সময়ে খাবেন। এরকম করা হয় সপ্তাহে ৩ দিন। বাকি অন্য দিনগুলোতে নরমাল খাবার। মাত্র ৩ সপ্তাহের মধ্যে দেখা গেল এদের কারোই আর ইনসুলিন নেয়ার প্রয়োজন হচ্ছে না এবং এরা প্রত্যেকেই প্রায় ১০ থেকে ১৮% তাদের শরীরের ওজন কমিয়ে ফেলেছেন। এখন আপনি এটা বাসায় কিভাবে করবেন? আপনাকে ১,০০০ থেকে ১২০০ কিলো ক্যালোরির একটা টার্গেট নিতে হবে প্রতিদিন খাওয়ার জন্য। তো আপনি যদি ২ বার খান তাহলে প্রতি বেলায় ধরেন ৬০০ কিলো ক্যালোরি খাবেন। তো ৬০০ কিলো ক্যালোরি খাওয়ার একটা এক্সাম্পল হচ্ছে আপনি যদি এক বসায় একটা লাল আটার রুটি অথবা ১/২ কাপ থেকে ১ কাপ লাল চালের ভাত খান এবং তার সাথে ১/২ প্লেট সবজি খান, যেকোনো সবজি হতে পারে। লাউ, ফুলকপি, পালং শাক যেকোনো কিছু। তার সাথে ৭০ থেকে ৮০ গ্রাম মাছ অথবা মুরগির মাংস অথবা ২ টা ডিম। এর সাথে ১/২ কাপ ডাল। এতেই আপনার হয়ে যাবে ৬০০ কিলো ক্যালোরি। এই গেল এক বেলার খাবার। এরকমই আরেক বেলায়ও এরকম করে ৬০০ কিলো ক্যালোরির মধ্যে নামিয়ে আনতে হবে। ভালো হয় যেহেতু ফাস্টিংটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি সন্ধ্যার খাবারটা মানে রাতের খাবারটা রাত ৭টা থেকে ৮টার মধ্যে খেয়ে ফেলবেন। সকালের খাবারটা খাবেন হচ্ছে ১২টার দিকে। তাহলে আপনার একটা বড় ফাস্টিং উইন্ডো থাকবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে স্ট্রিক্ট খাবারের রেস্ট্রিকশন এইটা কিন্তু আপনি একবারে শুরু করতে পারবেন না। একজন মানুষ নরমালি ২ থেকে ৩,০০০ কিলো ক্যালোরি খাবার খান প্রতিদিন। তো আপনি হুট করে সেখান থেকে ১,০০০ কিলো ক্যালোরিতে গেলে এইটা আপনার শরীরের উপর অনেক বড় একটা প্রভাব ফেলবে। এইটা করা যাবে না। যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে ২০০ কিলো ক্যালোরি করে কমাতে হবে। তো তাহলে ৪ সপ্তাহে আপনি ৮০০ কিলো ক্যালোরি কমিয়ে ফেলছেন। তার মানে আপনি ১ থেকে ১.৫ মাসের মধ্যে আস্তে আস্তে সেই উইন্ডোর মধ্যে প্রবেশ করছেন। মেইন টার্গেট হচ্ছে আপনার শরীর থেকে ১০ থেকে ১৫% ওজন কমাতে হবে। মানে ধরেন এখন আপনার ওজন আছে ৮০ কেজি, আপনি সেটাকে ৭০ কেজিতে নিয়ে আসবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার HbA1c টেস্ট। এইটা ৬.৫% এর নিচে যদি টানা ৩ মাস আপনি রাখতে পারেন তাহলেই আপনি ডায়াবেটিস মুক্ত হয়ে গেলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যারা এখন ঔষধ বা ইনসুলিনের উপরে আছেন অথবা কেউ দুটোর উপরেই আছেন, আপনারা যখন আস্তে আস্তে খাবারের পরিমাণ কমাতে থাকবেন তখন তো আপনাদের এই ঔষধ এবং ইনসুলিন দুটোই অ্যাডজাস্ট করতে হবে। এটা তো আর আপনি একা করতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনি একবার আপনার ডাক্তারের সাথে কথা বলে নিবেন। বিশেষ করে যাদের ডায়াবেটিসের সাথে অন্যান্য রোগবালাই আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে যেকোনো সিদ্ধান্ত নিবেন। ২ নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ করলে আপনার রেমিশনের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এটার জন্য আপনাকে অনেক বেশি কিছু করতে হবে না। সপ্তাহে ৫ দিন প্রতিদিন ৩০ মিনিট করে আপনি জোরে হাঁটবেন অথবা দৌড়াবেন অথবা সাইকেল চালাবেন অথবা এরকম কোনো একটা কিছু করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা অলরেডি চিকন মানুষ কিন্তু টাইপ 2 ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ওজন কমানোটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজে যদি আপনি বাসায় কমাতে যান, তো এই ক্ষেত্রেও আপনি যদি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেন সেক্ষেত্রে ভালো হবে। এই হচ্ছে অবস্থা। আপনাদের সবার ডায়াবেটিস রেমিশন হয়ে যাক। মানে আপনারা সবাই ডায়াবেটিস মুক্ত হয়ে যান। তবে মনে রাখতে হবে ডায়াবেটিস মুক্ত হয়ে যাওয়া মানে ডায়াবেটিস ভালো হয়ে যাওয়া না। আপনাকে একটা সুন্দর লাইফস্টাইল মেইনটেইন করতে হবে। তাছাড়া আপনাদের সবার
ডায়াবেটিস রেমিশন জার্নি ভালো হোক, সফল হোক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।